তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও দেখেন। ইউটিউবে তো এরকম বহুত শিক্ষণীয় লেকচারও তো আছে, যে কিভাবে বিএনবিসি থেকে হচ্ছে গিয়ে ডেড লোড ক্যালকুলেশন করতে হয়, উইন্ড লোড ক্যালকুলেশন করতে হয়। এগুলো তো আপনারা দেখবেন না জীবনে, তাই না? এগুলো আপনাদের দেখার কথা মনে থাকে না। হ্যাঁ, কোন ইয়েতে নতুন কোন গান বের হয়েছে, নতুন কোন ভিডিও বের হয়েছে, কে কি করছে না করছে, কার নামে কি হয়েছে, ঠিক আছে? মোদিকে ধ্বংস করছে নাকি হেফাজতকে হচ্ছে গিয়ে গুলি করে মারছে, এগুলা নিয়ে আপনাদের যত সব চিন্তা ভাবনা। নিজের পড়ার লেভেলে এই যে নিজে প্রতি সেমিস্টারে, ঠিক আছে, বাবা মার কাছ থেকে 50,000 টাকা 60,000 টাকা নিয়ে যে দিচ্ছেন, এগুলার আপনাদের কোনো টেনশন নাই, যে ঠিক আছে বাবা মার টাকাগুলো যে পানির জলে যে ভাসাইতেছি, এগুলো উদ্ধার করার জন্য কিছুটা চেষ্টা করি, ঠিক আছে? এনিহাউ, তো আপনাদের ফার্স্ট অফ অল বিএনবিসি তে আমাদের উইন্ড লোকেশন দরকার পড়ে। আপনি যখন উইন্ড লোড বের করবেন, সো আপনার যেই ট্রাস্টটা সেটা যেই লোকেশনে অবস্থিত, সেই লোকেশনের জন্য আপনি বিএনবিসি টেবিল 6.2.8 বেসিক উইন্ড স্পিড ফর সিলেক্টেড লোকেশনস ইন বাংলাদেশ। তো বাংলাদেশের মেজর সবগুলো ডিস্ট্রিক্ট এবং লোকেশনেরই আপনার এখানে লোকেশনের নাম এবং সেখানকার উইন্ড স্পিড কত ইন কিলোমিটার পার আওয়ার সেটা দেয়া আছে। ইন এনি কেস, কখনো যদি উইন্ড লোডের যে লোকেশনটা আপনার সেটা যদি এক্স্যাক্টলি যদি দেয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যে আপনি যেই এক্স্যাক্ট লোকেশনটাতে করবেন, সেটা যদি আপনি বিএনবিসি তে না পান, তাহলে তার আশেপাশের যেই অঞ্চলটা আছে সেটা বিএনবিসি থেকে বের করে আপনি সেটাকে কনসিডার করবেন। সে ফর এক্সাম্পল, আমি একটা জায়গাতে আমি একটা স্ট্রাকচার তৈরি করব যেটা বিএনবিসি তে এক্স্যাক্ট লোকেশনটা দেয়া নেই। এখন তার পাশে তিনটা জায়গা আছে, যে তিনটা জায়গায়, ঠিক আছে, মানে তার বাউন্ডারি, মানে যে জায়গাটা আমি করব সেই জায়গাটার চারপাশে তিনটা বাউন্ডারি আছে, তিনটা ডিস্ট্রিক্ট বা তিনটা লোকেশন, যে তিনটা বিএনবিসি তে আমি পাচ্ছি। এই তিনটার মধ্যে আমি কনসিডার করব যে আমি কোনটা নিব। এখন তিনটার দেখা গেল যে তিন রকমের আমার উইন্ড স্পিড, তাহলে সেই ক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারি যে আমি কোনটা নিব। আমি চাইলে হচ্ছে, যেহেতু এক্স্যাক্ট লোকেশনটা নাই, আমি চাইলে ইঞ্জিনিয়ারিং জাজমেন্টে আমি বলতে পারি যে আমি সবচেয়ে হাইয়েস্ট যে উইন্ড স্পিড সেটা নিব। কেন? যেহেতু আমার যে লোকেশনটা, সেই লোকেশনটা বিএনবিসি তে এক্স্যাক্ট নাই, এর পাশেই একটা জায়গা আছে যেখান দিয়ে হাই স্পিডের উইন্ড যাবে, সো এইখান দিয়েও সেই হাই স্পিডের উইন্ডটা প্রবাহিত হতে পারে। দ্যাট ইজ ওয়াই আমি এই উইন্ড স্পিডটা কনসিডার করব, রাদার দেন পাশের দুইটা অন্য জায়গা, যে জায়গাগুলোতে উইন্ড স্পিডটা তুলনামূলকভাবে বা রিলেটিভলি কম থাকবে। তাহলে এইভাবে আমি উইন্ড স্পিডটা এখান থেকে বের করব। নেক্সট আমাদের দরকার পড়ে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট। স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্টটা ইন্ডিকেট করে যে আমার স্ট্রাকচারের ইম্পর্টেন্সটা কি রকমের হবে। যেমন এখানে টোটাল 5টা ক্যাটাগরি আছে: এসেনশিয়াল ফ্যাসিলিটিস, হ্যাজার্ডাস ফ্যাসিলিটিস, স্পেশাল অকুপেন্সি স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার এবং লো রিস্ক স্ট্রাকচার। এখন আপনি যেই স্ট্রাকচারটার জন্য ডিজাইন করতে যাচ্ছেন, সেই স্ট্রাকচারটা কোন ক্যাটাগরিতে পড়বে এটা আপনাকে বিএনপিসিতে খুঁজতে হবে। তো এই যে 5টা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলোর ডেসক্রিপশন আমরা খুঁজে দেখব। তাহলে আমরা যদি উপরের দিকে উঠি, C311 কোর্সের একটা মেজর ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে বিএনবিসি থেকে এই উইন্ড লোড এবং আর্থকুয়েক লোডটাকে অ্যানালাইসিসটা শেখা। এটা আমাদের আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি একটা বিষয়। এই জিনিসগুলো যদি আপনারা যদি না শিখেন, আপনারা কিন্তু ভালো রকমের একটা জিনিসই কিন্তু মিস করবেন। আমার সাজেশন হচ্ছে, যাদের আপনাদের সেই জায়গাগুলোতে ঘাটতি আছে, এই কোর্সের মাধ্যমে আপনি যখন ডিজাইন করতে যাচ্ছেন, সেটা থেকে আপনি শিখেন।
টেবিল 6.1.1 স্ট্রাকচার ইম্পর্টেন্স ক্যাটাগরি। এখানে আপনাকে প্রতিটা ক্যাটাগরির এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেমন এসেনশিয়াল ফ্যাসিলিটিস এর আন্ডারে কোন কোন স্ট্রাকচার পড়বে, যেমন হসপিটাল বা মেডিকেল ফ্যাসিলিটিস, ফায়ার অ্যান্ড পুলিশ স্টেশন, ট্যাঙ্ক অ্যান্ড আদার other structures containing fire explosive materials and other hazardous facilities, emergency vehicle shelter, structure and equipment in emergency preparedness center including cyclone flood shelter, এগুলো সব হচ্ছে কি এসেনশিয়াল ফ্যাসিলিটিস এর আন্ডারে পড়বে। সিমিলার ভাবে হ্যাজার্ডাস, স্পেশাল অকুপেন্সি স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার এবং লো রিস্ক স্ট্রাকচার। সো আপনি যেই স্ট্রাকচারটা তৈরি করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখবেন যে আপনারটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে। সেই ক্যাটাগরিটা এই 1 2 3 4 5 এই পাঁচটা যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে যেটা থাকবে সেটার উপর বেস করে আপনাকে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স যেই কোএফিসিয়েন্টটা আছে সেটা ডিটারমাইন করতে হবে, যেটা হচ্ছে সিআই, স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট। তো টেবিল 6.2.9 এই টেবিলটা থেকে আপনি স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট সিআই বের করবেন। তো সিআই বের করার জন্য আপনাকে আগে জানতে হবে যে আপনার যে স্ট্রাকচারটা, যেটা একটা স্টোরেজ বা ওয়্যার হাউস, সেটা বেসিক্যালি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, ইম্পর্টেন্স ক্যাটাগরিতে। নেক্সট আপনার আসছে টেবিল 6.2.10 কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট সিজেড। সিজেড বের করার জন্য আমাদেরকে দুইটা বিষয় কনসিডার করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের হাইট অ্যাবাভ গ্রাউন্ড লেভেল হুইচ ইজ জেড। এই জেড ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আপনার গ্রাউন্ড লেভেল থেকে আপনার যে রুফ ট্রাসটা থাকবে সেই রুফ ট্রাসের মিন হাইট। এই মিন হাইটটাকে আপনি মিটারে বের করবেন। বের করার পর আপনাকে আরেকটা জিনিস কনসিডার করতে হবে যে আপনার যে বিল্ডিংটা সেটা কোন এক্সপোজার বা আপনার যে স্ট্রাকচারটা সেটা কি টাইপ এক্সপোজার ক্যাটাগরিতে পড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা এক্সপোজার ক্যাটাগরি দেওয়া আছে, এক্সপোজার এ বি সি। স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট যেরকম ভাবে আমরা দেখতাম যে পাঁচটা ক্যাটাগরির মধ্যে ছিল, ঠিক সিমিলার ভাবে আপনার যেই স্ট্রাকচারটা সেটা কোন টাইপের এক্সপোজারের মধ্যে পড়বে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক সিমিলার ওয়েতে আপনি যদি উপরের দিকে উঠেন দেখবেন এক্সপোজার টাইপের ডেসক্রিপশন আছে। এটা আছে এই যে এক্সপোজার ক্যাটাগরি, পেজ নাম্বার 47, আর্টিকেল নাম্বার 2.4.4 টেরেইন এক্সপোজার। তো এখানে এক্সপোজার এ বি সি তিনটার ডেসক্রিপশন দেওয়া আছে। তো এই ক্যাটাগরির মধ্যে কোনটা আপনার যে স্ট্রাকচার সেটার জন্য অ্যাপ্লিকেবল সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো সেই ক্যাটাগরির এক্সপোজার এবং আপনার যে মিন রুফ হাইট অফ দ্য ট্রাস অ্যাবাভ গ্রাউন্ড লেভেল, এই দুইটা ভ্যালুকে কনসাল্ট করে আপনি ইন্টারপোলেশনের মাধ্যমে এই কোএফিসিয়েন্ট সিজেড এটা বের করবেন। এখানে খেয়াল করে দেখেন যে প্রথম 0 থেকে 4.5 মিটার পর্যন্ত ভ্যালু সেম। এরপর কি হচ্ছে প্রতি 3 মিটারের ডিফারেন্সে ভ্যালুটা দেওয়া আছে, যেমন 12 মিটার, তারপর 15 মিটার, তারপর 18 মিটার, তারপর 21 মিটার। এখন কারো দেখা গেল যে ভ্যালুটা আসছে 18.8 মিটার, কিন্তু এখানে শুধু 18 মিটার আছে আর 21 মিটার আছে। তাহলে 18.8 মিটারের জন্য আমার ভ্যালুটা কত হবে? যদি আপনার এক্সপোজার টাইপ এ হয় তাহলে আপনি এক্সপোজার টাইপ এ এর জন্য 18 মিটারের যে ভ্যালু আর 21 মিটারের যে ভ্যালু, এই দুইটা ভ্যালুর মাঝখানে যে ভ্যালুটা হবে ফর 18.8 মিটার হাইট, সেটা ইন্টারপোলেশনের মাধ্যমে আপনি বের করবেন। বা আপনার যদি এক্সপোজার টাইপ হয়ে থাকে এক্সপোজার টাইপ বি, তাহলে এক্সপোজার টাইপ বি এর ক্ষেত্রে আপনি ইন্টারপোলেশনের মাধ্যমে বের করবেন। বা আপনার দেখা গেল যে কারোর হাইট আসলো যে 17.5 মিটার, এখন আপনি দেখতে পাচ্ছেন যে 15 মিটারের হাইট দেয়া আছে, 18 মিটারের হাইট দেয়া আছে, 17.5 মিটারের জন্য আমাকে দেয়া নাই। আর আপনার এক্সপোজার হচ্ছে বি ক্যাটাগরিতে, তাহলে আপনি 15 মিটারের জন্য এক্সপোজার বি এর যে ভ্যালু 1.125 এবং 18 মিটারের জন্য যে এক্সপোজার বি এর ভ্যালু 1.185, এই দুইটার মাঝখানে হবে আপনার 17.5 এর জন্য। তাহলে সেই 17.5 এর জন্য ভ্যালুটা কত হবে সেটা আপনাকে ইন্টারপোলেশন করে বের করতে হবে। এভাবে আপনি সিজেড এর ভ্যালুটা আপনি ডিটারমাইন করবেন। এরপরে আমরা আসি
GH বা GZ, এই GH বা GZ যে টেবিলটা, এই টেবিলের ক্ষেত্রে ঠিক সেম ভাবে আপনাকে মিন রুফ হাইট যেটা সেটা কনসিডার করতে হবে, এবং আপনার বিল্ডিংটা কোন এক্সপোজার ক্যাটাগরিতে পড়ছে সেই এক্সপোজার ক্যাটাগরি কনসিডার করে আপনাকে সিমিলার ওয়েতে আপনার ইন্টারপোলেশনের মাধ্যমে ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে আপনি এটা পেয়ে গেলেন। এরপর আর কি আছে, আর লাগবে আপনার সিপিই, যেটা প্রেসার কোএফিসিয়েন্ট, এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট। সো এখানে যেমন এই যে টেবিলগুলো দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট ফর ওয়াল, তো সাইড ওয়াল বা সারফেস ওয়াল, উইন্ডওয়ার্ড ওয়াল, লিওয়ার্ড ওয়ালের জন্য কিরকম আসবে, তারপর রুফ যদি আপনি করেন তাহলে রুফের জন্য কিরকম আসবে। রুফের জন্য যদি আপনি করতে যান তাহলে সেই ক্ষেত্রে আবার একটা বিষয় থাকতেছে যে রুফটা যদি স্লোপ হয়, স্লোপি রুফ যদি হয়, তাহলে স্লোপি রুফের ক্ষেত্রে আপনার থিটাটা জানতে হবে। এখানে ছবি দেয়া আছে থিটা, তো এই ভ্যালুটা হচ্ছে আপনার থিটা। তাহলে থিটাটা আপনি যেহেতু ডিজাইন করতে যাচ্ছেন শুধুমাত্র ট্রাসটা, আপনাকে আরসিসি কলাম বা সাইড ওয়াল যেটা সেটা আপনাকে দেয়া হয় নাই। তো আপনি যদি রুফ যেহেতু করবেন, তাহলে রুফটা যেহেতু আপনার যে স্লোপড হচ্ছে, তাহলে স্লোপড রুফের স্লোপের অ্যামাউন্ট আপনি বের করবেন। তারপর এখান থেকে আপনি দেখবেন যে H/L রেশিওটা কত আসে আপনার। এইচটা কি, এইচটা এখানে দেখাচ্ছে, এখানে নোটেশনে লেখা আছে যে মিন রুফ হাইট ইন মিটারস। তাহলে গ্রাউন্ড লেভেল থেকে আপনার রুফের মিন হাইটটা কত সেটা বের করবেন। আর এলটা কি, এল এখানে বলা আছে যে হরাইজন্টাল ডাইমেনশন অফ বিল্ডিং ইন মিটারস মেজার্ড প্যারালাল টু উইন্ড ডাইরেকশন। সো উইন্ড যে ডাইরেকশনে আসবে সেই ডাইরেকশনের প্যারালাল ডাইরেকশনে আপনার যে লেংথ বা উইডথ সেটাই হচ্ছে আপনার মানে প্লটের বা বিল্ডিং এর যে লেংথ বা উইডথ সেটাই হচ্ছে আপনার এল ভ্যালু। তাহলে H/L ভ্যালু একটা ভ্যালু আপনি এখান থেকে পাবেন। এরপর আপনার যে থিটা ভ্যালুটা আপনি এখানে পাবেন। এখন এখানে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে ডাবল ইন্টারপোলেশন করতে হবে। ডাবল ইন্টারপোলেশন কেন? কারণ দেখা যাবে যে আপনার H/L ভ্যালুটা এখানে দেয়া আছে 0.3, 0.5, 1, 1.5 এই চারটার জন্য, কিন্তু আপনার H/L ভ্যালুটা আসলো 0.75 বা 0.65। তো আপনাকে H/L এর ভ্যালু 0.5 আর 1 এর জন্য ভ্যালু দেয়া আছে, কিন্তু 0.65 এর জন্য দেয়া নাই। তাহলে সেই 65 এর জন্য ভ্যালুটা বের করতে হবে এক। সেকেন্ড আরেকটা ইন্টারপোলেশন হচ্ছে আপনার থিটা এখানে দেখতে পাচ্ছেন আপনি যে 0 ডিগ্রির জন্য দেয়া আছে, 10 থেকে 15 ডিগ্রির মধ্যে যেটাই থাকুক সেটার জন্য আপনার এখানে থিটা দেয়া আছে। এরপর দেয়া আছে কি প্রতি 10 ডিগ্রি ডিফারেন্সে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং গ্রেটার দ্যান 60 ডিগ্রি। এখন আপনার দেখা গেল যে থিটার ভ্যালু আসলো 24.5 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে, 30 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে, 24.5 এর ভ্যালু তো দেওয়া নাই। তাহলে আপনি কি করতে হবে, 24.5 এর ভ্যালুটাও বের করতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল ইন্টারপোলেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাই যে সে আপনার H/L ভ্যালু 0.65, তাহলে 0.65 ভ্যালুটা বেসিক্যালি এই যে এই মাঝখানে কোনো একটা পয়েন্টে থাকবে। আবার থিটার ভ্যালু হচ্ছে 24.5, তাহলে এই মাঝখানে কোনো একটা জায়গায় থাকবে। তাহলে বেসিক্যালি এই দুইটার মিডল হচ্ছে গিয়ে এই জায়গাটাতে একটা ভ্যালু আসবে। তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি H/L এর থেকে শুরু করি, ফার্স্ট ইন্টারপোলেশন আমি যদি H/L নিয়ে করি, তাহলে আমাকে কি করতে হবে, H/L 0.65 এর জন্য আগে থিটার ভ্যালু যেটা থিটা 24.5 এর জন্য দুইটা ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 0.5 এবং 1.0 এর জন্য আমি আগে থিটার যে 24.5 ডিগ্রি যে দুইটা ভ্যালু সেই দুইটা ভ্যালু আগে বের করব। এরপর ওয়ান্স আমার থিটাটা হয়ে গেল, এরপর থিটার ওই দুইটা ভ্যালুর জন্য আমি H/L 0.65 এর যে ভ্যালুটা আসে সেটা কত সেটা বের করব। অথবা কেউ এভাবে করতে পারেন যে আমি আগে 0.65 এর জন্য 20 ডিগ্রির ভ্যালু কত সেটাও বের করব, 30 ডিগ্রির ভ্যালু কত সেটাও বের করব। এরপর 24.5 ডিগ্রির জন্য 0.65 এর যে ভ্যালুটা কত আসে সেটা আমি বের করব। সো দুই ভাবে যে কোনো এক ভাবে যা আপনার যেভাবে পসিবল বা যেটা আপনার কাছে মনে হয় করবেন সেভাবে দুইটা ইন্টারপোলেশন করতে হবে সিমালটেনিয়াসলি। দুইটা ইন্টারপোলেশন যে কোনো একটাকে আপনি আগে ধরে করতে পারেন। তাহলে এইভাবে আপনি সিপিই পেয়ে যাবেন। এরপর জাস্ট সিম্পলি
ফর্মুলার মধ্যে বসিয়ে আমরা যেটা জানি যে এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট যেটা এই যে এক্সটার্নাল ডিজাইন উইন্ড প্রেসার যেটা PZ ইজ ইকুয়াল টু CGCP QZ, আবার QZ যেটা সেই QZ এর ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে আরেকটা ইকুয়েশন থেকে QZ ইকুয়াল টু CC CI CZ VB স্কয়ার। এর এইভাবে আমি হচ্ছে গিয়ে বের করে ফেলতে পারবো যে আমাদের PZ এর ভ্যালুটা কত। PZ এর ভ্যালু যদি বের হয়ে যায় তারপর তো বাদবাকিগুলো আপনাদের ক্লাস লেকচারে তো আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা কতটুকু ডিসটেন্স নিব, কিভাবে আমি হচ্ছে গিয়ে ফোর্সটাকে আমি হচ্ছে গিয়ে পয়েন্ট লোডে নিয়ে আসবো, এগুলো আপনাদেরকে দেখিয়েছি, তো সেভাবেই করে ফেলতে পারবেন। মমিন বলেন, হ্যাঁ কি কোশ্চেন আপনার? জি স্যার, আমি ওই যে পার্লিনের ডিজাইনের যে ডেড লোড ওইটা বের করার পর সেলফ ওয়্যারটা চেক করতে গেছি, তো চেক করার পর দেখতেছি যে সেলফ ওয়্যারটা মানে আগে যেটা ধরছি ওটা থেকে অনেক বেশি আসতেছে। পরে দিয়ে আবার 1.75 ধরে করছি, ওইটা করার পরও মানে সেমই আসতেছে। পরে বাকি সেকশন যেগুলো ওইগুলা নিলে ওইগুলো আরো বেশি আসে। আচ্ছা, আমি আগে আপনাদের ক্লাস লেকচারটা ওপেন করি। ওকে, যখন আমরা পার্লিন ডিজাইন করতে যাচ্ছি, তো শুরুতে আমরা বলেছিলাম যে আমাদের একটা সেলফ ওয়েট ধরে নিতে হবে। আপনি সেলফ ওয়েট কত ধরেছেন? স্যার প্রথমে ধরেছি 1.5, তারপর 1.75। আচ্ছা, ধরলাম আপনি 1.75 ধরে আগাচ্ছেন। তো 1.75 ধরে আপনি হচ্ছেন গিয়ে প্রথমে একটা সেকশন আপনি এরকম ভাবে ডিজাইন করবেন যেটা শুধুমাত্র ডেড লোডের জন্য। আপনি আগে চেক করে দেখবেন যে এটাকে ডেড লোডের জন্য স্যাটিসফাই করে কিনা, তাহলে আপনি একটা গাইডলাইন পাবেন। তো এই ডেড লোডের জন্য যখন আপনি করতেছেন তখন সেলফ ওয়েটটা চেক করার সময় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে সেলফ ওয়েট যেটা আপনি ধরেছেন এবং যেই চ্যানেল সেকশনটা আপনি নিচ্ছেন সেই চ্যানেল সেকশনটাকে আপনি যদি সেলফ ওয়েটের জন্য যদি আনতে চান, তাহলে যে ভ্যালুটা দিয়ে আমরা ভাগ করতেছি 7.4535, এই ভ্যালুটা কি ছিল মনে আছে তো? জি স্যার। কি এটা? স্যার কোনটা 7 পয়েন্ট? এটা হচ্ছে যে পার্লিনের স্পেসিং। এক্স্যাক্টলি, এই যে আপনি পার্লিন যে বরাবর বসাবেন সেই স্পেসিং সেটা যদি ঠিক থাকে, এরপর আমরা কি করতেছি উইন্ড লোডের জন্য আমরা ডিজাইনটা চেক করে দেখব। সো উইন্ড লোডের আপনি ভ্যালুগুলো বের করলেন, বের করার পর আপনি যখন চেক করলেন সেই সেম সেকশনটাকে হয়তোবা দেখা যাবে যে আপনার কভার করতেছে না। সো কভার না করার কারণে বা হয়তোবা আপনার কভার করলো কিন্তু আপনি সেকশন যখন চেক করতেছেন, চেক করে দেখা যাচ্ছে যে সেটা আপনার প্রিভিয়াস সেকশন থেকে অনেক বড় আসতেছে। প্রিভিয়াস সেকশন থেকে যদি বড় আসে তাহলে সেই ক্ষেত্রে আমাকে দুইটা ওয়ে আছে, আইদার আমি হচ্ছে গিয়ে সেলফ ওয়েটকে বাড়িয়ে ধরবো অথবা আমি সেকশনটাকে চেঞ্জ করব। যেমন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে লেকচারটা দেখেছিলাম যে আমরা শুরুতে যখন C6/13 সেকশনটা নিলাম, 6/13 সেকশনটা চুজ করার পর দেখা যাচ্ছে যে উইন্ড লোড ঠিকই স্যাটিসফাই করে যাচ্ছে। সেলফ ওয়েট চেক করতে গিয়ে আমরা দেখলাম যে না, সেলফ ওয়েটের ভ্যালুটা আমার আর পারমিয়েবল লিমিটের মধ্যে থাকতেছে না। আমরা ধরেছিলাম এখানে 1.5 কিন্তু আমার সেলফ ওয়েটটা চলে আসছে 1.74, যেটা কিনা 1.5 এর থেকে অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এমন একটা সেকশন নিতে হবে যেটার কিনা উইন্ড লোডের পরিমাণ আমার যাতে সেলফ ওয়েটের পরিমাণ যাতে কম থাকে। এখন সেলফ ওয়েটের পরিমাণ যদি কম থাকে তাহলে আমরা কি করতে পারি, সেকশন যখন আপনি চুজ করবেন এখানে একটা বুদ্ধি আপনাকে খাটাতে হবে। যখন আমাদের চ্যানেল সেকশনের নোটেশনটা দেয়া থাকতেছে যেমন C6/13, এই সেকশনটা আমার C7/9.8 এই সেকশনের থেকে কিন্তু সাইজে ছোট,
কেন? কারণ চ্যানেল সেকশনের এই যে প্রথম যে ডাইমেনশন 6, এটা ইন্ডিকেট করে তার টোটাল হাইট। তার এই 6 মানে হচ্ছে গিয়ে 6 ইঞ্চি হচ্ছে তার টোটাল হাইট, ওয়ারেস C7 বাই 9.8 হচ্ছে গিয়ে 7 ইঞ্চি টোটাল হাইট। এখন এই 6C6 বাই 13 এই সেকশনটা ছোট, কিন্তু তার সেলফ ওয়েট হচ্ছে 1.744। কিভাবে পেলাম? এই যে 13 হচ্ছে গিয়ে তার ইউনিট ওয়েট। তাহলে আমি যখন এই সেকশনটা নিলাম, সেকশনটা নেওয়ার পর ওয়েট চেক করতে গিয়ে দেখলাম যে সেটা আমার পারমিয়েবল ওয়েটের থেকে অনেক বেশি আসছে। তাহলে আমরা কি করতে পারি? আমি যখন নেক্সট সেকশনটা নিব, যে সেকশনের SXX এবং SYY যখন আমি চুজ করব, সেটা আমার ঠিক থাকবে, কিন্তু এট দ্য সেম টাইম আমাকে খেয়াল রাখতে হবে এই যে সেকেন্ড যে ডাইমেনশনটা সেটা যাতে 13 এর থেকে কম আসে। তাহলে আমরা কি করছি? এখানে যখন সেকশনটা চুজ করেছি, তখন আমি যে সেকশনটা নিয়েছি সেটা কি ছিল? আমার 6 এর থেকে বড় ছিল, C7 নিয়েছি, কিন্তু ইউনিট ওয়েট যখন আমি চুজ করেছি তখন সেটা 13 থেকে কমে 9.8 ডাইমেনশনের একটা নিয়েছি। তাতে কি হয়েছে? আমার সেকশনটা ঠিকই স্ট্রেস নিতে পারতেছে, এট দ্য সেম টাইম আমার যে ইউনিট ওয়েট, সেই ইউনিট ওয়েটটা আমার পারমিয়েবল লিমিটের মধ্যে থাকতেছে। 9 পাউন্ড পার ফিট হওয়ার কারণে, সরি 9.8 হওয়ার কারণে সেটা আমার হচ্ছে কি সেলফ ওয়েট ইজ 9.8 which is equal to 9 পাউন্ড পার ফিট ডিভাইডেড বাই 7.4535 ফিট, যে করলে 1.3148 পিএসএফ আসে। ঠিক সেরকম ভাবে আপনি যখন চেক করবেন, তখন আপনি সেকশন নেওয়ার ক্ষেত্রে এটা খেয়াল করবেন যাতে আপনি শুধু হায়ার সেকশন নিলেই হবে না, সেকশন হায়ার হোক কিন্তু সেই সেকশনের সেলফ ওয়েটটা যেটা আমার লোয়ার থাকে। ঠিক আছে? কিন্তু স্যার মানে এর উপরে যে সেকশনগুলো ওইগুলা তো সবগুলাই বেশি, হায়ার অনেক অনেক বেশি। আপনার পার্লিং স্পেসিংটা কিরকম? স্পেসিং আসছে 7.3343। 7.3343 ফিট। জি স্যার। 7.3343 ফিট তো স্ট্যান্ডার্ড, সেটা ঠিক আছে। আম, আপনি কি সেকশন নিয়েছেন শুনি? স্যার আমি সেকশন নিয়েছি, লাস্টে যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে C7 × 14.75। C7 into এর এর আগ- 14.75, এত বড় সেকশন? জি স্যার, এর আগের গুলা মানে হইতেছিল না। 14.75 তো অনেক বিশাল বড় সেকশন। লেট মি চেক। স্টিল সেকশন, চ্যানেল সেকশন। C7 by 14.75। আপনার এটার SXX হচ্ছে 7.78 আর SYY হচ্ছে 0.772 আছে। আপনার এইরকম ভ্যালু একটা দরকার, তাই তো? জি স্যার। আপনি C7/14.75 এর পরিবর্তে আপনি যদি C8/11.5 সেকশনটা নেন, তাহলে দেখেন আপনার ইউনিট ওয়েট কিন্তু কমে যায়। ইউনিট ওয়েট 14.75 থেকে কমে 11.5 পাউন্ড পার ফিট হয়। ওয়ারাস আপনার SXX এর ভ্যালু আগের থেকে বাড়তেছে, 7.78 থেকে কমে 8.14 হচ্ছে। আবার SYY ভ্যালুটাও 0.772 থেকে 0.775 হচ্ছে। তো আপনার SXX এবং SYY কি দরকার? বেশি একটা ভ্যালু দরকার, তাই না? জি স্যার, একটু বেশি দরকার। হ্যাঁ, তাহলে তো আপনি এই সেকশনটা নিলেই তো আপনার জন্য ভালো হয়। এই যে আমার
এটা নিয়ে একটু করে দেখতেছি। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এই যে চ্যানেল সেকশনের খেয়াল করে দেখেন, আপনি নিয়েছেন C7/14.75, আর আমি আপনাকে বললাম কি C8/11.5 দিতে। তাহলে এই 14.75 এটা হচ্ছে আপনার ইউনিট ওয়েট, আর আপনি যদি 8/11.5 নেন তাহলে আপনার ইউনিট ওয়েট কমে 11.5 হচ্ছে, ওয়ারাজ আপনার এস ভ্যালুর যেটা SXX সেটা ঠিকই বাড়তেছে, আবার SYY ও আপনার বেশি আসতেছে। তাহলে আপনি সেটা নিতে পারেন, মানে আপনি হায়ার সেকশন নেবেন কিন্তু ওয়েট যাতে কম থাকে, এটা থাকবে আপনার টার্গেট। আর প্রথমে তো অবশ্যই আপনি একটু চেক করে দেখবেন যে লোয়ার যে সেকশনগুলো সেগুলো থেকে আপনার কভার হয় কি হয় না, কারণ আমি আপনার স্ট্রেস কত সেটা আমি জানি না, ঠিক আছে, আপনার ফোর্স কতটুকু আসছে, স্ট্রেস কতটুকু হচ্ছে সেটা তো আমি জানি না, তো সেটা আমি বলতে পারছি না, বাট সেই ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা সেটা একটু আগে চেক করে অবশ্যই দেখবেন যে আপনার এই যে ফোর্স ক্যালকুলেশন গুলো, মোমেন্ট ক্যালকুলেশন, ফোর্স ক্যালকুলেশন, সেটা যদি সব ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সেকশন আপনি পাওয়ার কথা। আর যদি সেটা তো সমস্যা হয় তাহলে দরকার হলে আপনি আবার যখন রিভাইজ করবেন তাহলে তখন একবারেই শুরু থেকে আপনি ওয়েট আরো বাড়িয়ে ধরবেন, 2 বা 2.5 ধরবেন, বা দরকার 2.2 বা 2.25 বা 2.5 এরকম একটা ভ্যালু ধরে আপনি করবেন। এটাই হচ্ছে অ্যাজ এ ডিজাইনার হিসেবে যে আপনার প্র্যাকটিস করা, ঠিক আছে। যখন আমরা রিয়েল লাইফ ডিজাইন করি, ডিজাইন এত সহজ বিষয় না, ডিজাইনে বারবার ট্রায়াল এন্ড এররের মতো আপনাকে ট্রায়াল দিয়ে দেখতে হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? সাকিব, আপনি এবার বুঝতে পারছেন কিভাবে আপনার উইন্ড লোডের ভ্যালুগুলো বের করবেন, কোএফিসিয়েন্ট গুলো? জি স্যার, সবগুলো হ্যাঁ, বাকি যারা আছেন তাদের কি অবস্থা? আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিতে পারি। আর যদি আপনাদের কারো কোনো কোনো বিষয়ে সমস্যা থাকে বা যেখানে আপনারা আটকেছেন সেটা যদি থাকে তাহলে সেটা বলতে পারেন, তাহলে সেটা আমি সলভ করে দিব। আচ্ছা, যেহেতু আপনাদের কারো কোনো কোশ্চেন নেই তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।